স্বাগত একাত্তর জার্নালের সাথে আছে রাকিব হাসান। দর্শক, সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত অনুষ্ঠানে আমরা খবরের নানান দিক বিশ্লেষণ করার চেষ্টা করি। পত্র পত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং অবশ্যই নিউজ পোর্টালে যে সমস্ত খবরের শিরোনাম হয়ে থাকে আমরা সেগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করি এবং একই সঙ্গে ওই খবরের সাথে যুক্ত মানুষদের সঙ্গে আমরা সংযুক্ত করে আমাদের আলোচনার টেবিলে আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সে সমস্ত খবরের গভীরে ঢোকেন এবং আমাদেরকে নানামুখী বিশ্লেষণ জানান। এবং সেই ধারাবাহিকতা আমরা খুবই আনন্দিত। আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। যেটা মাসুদ কামাল, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আগামী 1 ঘন্টা খুব ভালো আলাপ হবে। এবং বলে রাখি দর্শক, এই আয়োজনে এবং এই পর্যালোচনায় অতিথি হিসেবে ধাপে ধাপে আমাদের সঙ্গে যুক্ত হবেন অনেকে এবং আমরা তাদের বিশ্লেষণগুলো শোনার চেষ্টা করব। ঠিক এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল এবং বোধ করি একে একে আমরা পেয়ে যাব বিএনপি মনোনীত প্রার্থী নওগাঁ 3 যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি কৃষক দলের ফজলে হুদা বাবুল বোধহয় এখানে পাবো এবং একই সঙ্গে সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান, তিনিও আমাদের সঙ্গে থাকবেন এবং ইসলামিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, তিনি কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এই রাতে আমাদেরকে সময়টা দিচ্ছেন। মাসুদ কামাল, আপনাকে দিয়ে আলাপটা শুরু করতে চাই। মানে আমরা তো অনেকগুলো বিষয় আসলে নির্ধারণ করেছি, স্বল্প সময়ের মধ্যে কতটা পারবো জানি না। খুব সংক্ষেপে আপনার একটা পর্যবেক্ষণ জানবো, তারপর আমরা 12টার সংবাদ শিরোনামের পর মূল আলাপে যাব। একটা অবজারভেশন আমাকে জানাবেন, মানে আজকে ভারত, বাংলাদেশ সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনাকে কি কি কারণে ভারত ফেরত দিতে পারে অথবা পারে না একটা নানামুখী বিশ্লেষণ এসেছে। সবচাইতে বড় একটা জায়গায় অনেকে একমত যে সামনের দিনের রাজনীতি জটিল হয়ে গেল। আপনার অভিজ্ঞতা আসলে কি বলে, পর্যবেক্ষণ কি বলে? হ্যাঁ, এটা আসলে অনেক বড় একটা প্রশ্ন। মানে জটিল যে হবে এটা আমার কোনো সন্দেহ নাই এবং এটার একাধিক কারণ আছে, একাধিক বিষয় আছে এখানে। আর ভারত কিভাবে ফেরত দেবে কি না, না দিলে কি হবে, এগুলো নিয়েও কিন্তু আপনি আলোচনা করতে পারেন। দেখেন, সব কিছু কিন্তু লজিক দিয়ে হয় না। এখানে একজন সাবেক রাষ্ট্রদূত আছেন, উনিও হয়তো ব্যাপারটা বলবেন। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, বাংলাদেশের যত লোক বিদেশ যায় তার মধ্যে ধরুন আপনার প্রায় 90% লোক ইন্ডিয়ায় যায়, ভ্রমণ বলেন, কাজে বলেন, বেড়াতে বলেন, যায়। তো ভারত এখন আমাদেরকে এই ট্যুরিস্ট ভিসাগুলো একদম দিচ্ছেই না। কেন দিচ্ছে না? লজিক কি বলে? নো লজিক। আপনি কোনো লজিকের দাঁড় করাতে পারবেন না। তারা কেন দিচ্ছে না? তারা মনে করছে তারা দেবে না। আপনি এটা বার্গেন করতে পারবেন? মারামারি করতে পারবেন? পারবেন না। তোরে ভাই, দেওয়া তো উচিত। আমাদের চারদিকেই তারা, আমাদের লোক ঘর থেকে বেরোতে গেলেই সীমান্ত পার হলে ওদের এখানে যেতে হয়। তারা দিচ্ছে না কেন? কোনো লজিক নাই, কিন্তু তারা দিচ্ছে না। দেবে না, আপনি কি করবেন? তো বিষয়গুলো কি এখন যদি আপনি তার সঙ্গে তর্ক করে আসেন, ভাই তর্ক করি, যুক্তি দেন, তো তারা কিন্তু আপনার সঙ্গে যুক্তি বসবে না। দেখেন, আমি একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে। কালকে এই রায়ের পর আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় তারা ভারতের কাছে চিঠি লিখলো, ফেরত পাঠান। ভারতের পক্ষ থেকে কিন্তু কূটনৈতিকভাবে এবং অফিসিয়ালি একটা রেসপন্স করা হয়েছে। ওটা কিন্তু জবাব না, রেসপন্স করছে তারা। এবং সেই রেসপন্সের মধ্যে হাসিনা শব্দটা আছে নাই, ফেরত দেওয়া না দেওয়া না কোনো শব্দ আছে নাই। এখন কেন না, এই প্রশ্ন আপনি করতে পারবেন? আপনি বলতে পারবেন আমি কি চাইলাম আর আপনি কি উত্তর দিলেন? আমরা কিছু বলতে পারবেন না তো। এখন তারা যদি না দেয়, তারা চাইলেন, সে বললো হ্যাঁ আমাদের দুই দেশের মধ্যে সম্পর্ক অনেক ভালো, আরো ভালো কিভাবে করা যায় এটা নিয়ে আমরা আলোচনা করব, অনেক কিছু তারা বলবে। কিন্তু কাজে এখান থেকে আপনাকে বুঝে নিতে হবে তারা আপনাকে কিভাবে দেখছে, তারা আপনাকে কিভাবে দেখছেন। আপনার কি সেই সামর্থ্য আছে যে সৈন্যদল পাঠাই নিয়ে ওখান থেকে হাসিনাকে আমি খুব করে ইনের মতো ছো দিয়ে নিয়ে আসবো? সেটা কি পারবো? সেটা তো পারা যায় না। এটা কিন্তু কেউ আপনাকে এটা মানে আনতেও চাইবে না। তাহলে ফলাফলটা কি? এখন বিষয়টা হলো যে তারা যে দেবে না, এটা তাদের কথাবার্তায়, আচার আচরণে বোঝা যায়। উচ্চারণ করে না কিছু, কিন্তু বোঝা যায়। এবং তারা তো একবার বলেছেও যে আমরা এখানে একটা রেগুলার গভর্নমেন্ট আসার পরে কাজটা করবো। একটা পলিটিক্যাল গভর্নমেন্ট বলেন অথবা একটা ইলেকটেড গভর্নমেন্ট বলেন, যে জিনিসটা কিন্তু দেখেন IMF পর্যন্ত, তারা তো ভারতের লোক না, তারা তো ভারতের প্রতিষ্ঠান না, ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান। এখন IMF পর্যন্ত বলতেছে যে একটা নির্বাচিত সরকার আসার পর আমরা শেষ কিস্তিটা ছাড় দিব। বলছে কি না? বলছে তো। সমস্যাটা কি ভাই? এখন দিলে তো এটা এই দেশেই আসবে, দেন না, দিলেই পারেন, দেন না কেন ভাই? এগুলোরও কি একটা স্বাভাবিক ঘটনা। এখন অনেকে ব্যাখ্যা দেয় যে IMF এর শীর্ষ পর্যায়ে ম্যাক্সিমাম জায়গায় ভারতীয় লোকজন আছে। ব্যাখ্যাটা একদম খারাপ না, এই ব্যাখ্যাটা কিন্তু একদম আমি কিন্তু দেই না। হ্যাঁ, হতে পারে,
আবার নাও হতে পারে, কিন্তু আপনি কিছু বলতে পারবেন যে কেন দিবেন না। এখন আন্তর্জাতিক সম্পর্কে এইগুলি চলে, কাজেই ব্যাখ্যা এখন যেহেতু দিচ্ছে না, অনেক অনেক রকম ব্যাখ্যা দিবে, আমিও একরকম ব্যাখ্যা দিতে পারি, আবার যারা আমার কাছে politician তারাও একরকম ব্যাখ্যা দিবে। তিনটা বক্তব্য আছে, তিনটা মতামত আছে। আমি মতামতটা নিয়ে আলাদা করে আপনার কাছে জানতে চাইবো, তবে তার আগে যেহেতু একটা সারফেস লেভেল একটু জেনে নিচ্ছি, সেই জায়গা থেকে সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান আপনার কাছে একটু আসতে চাই। প্রেক্ষাপট যেটা বলে, একটা দেশের অপরাধী যখন অন্য একটা দেশে আশ্রয় নেন, তাকে সেই দেশে আনার জন্য একটা প্রত্যর্পণ চুক্তির মধ্য দিয়ে যেতে হয়, যেই চুক্তির একটা নানা রকমের মেরিট থাকে, নানা রকমের কন্ডিশন টার্মস থাকে, সব কিছু বিবেচনা নিয়ে বাংলাদেশের একটা রাজনীতি, সে রাজনীতির ওপরও তো একটা ইম্প্যাক্ট পড়ে। প্রথমত প্রত্যর্পণ, দ্বিতীয়ত রাজনীতি, দুটো দিক নিয়ে আসলে একটু বলবেন, আসলে কোথায় গিয়ে মনে হচ্ছে যে সামনের দিনটা আরো বেশি জটিল হবে? প্রথমত আমরা সবাই জানি যে জুলাই আগস্টের পর থেকে 2024-এর জুলাই আগস্টের পর থেকে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে দ্বিপাক্ষিক সম্পর্ক, তার মধ্যে একটা টানাপোড়েন তৈরি হয়েছে এবং সেটা এখন পর্যন্ত অব্যাহত আছে। আমরা খুব একটা মানে টানেলের শেষ মাথাতেও আলো এরকম ভাবে স্পষ্টভাবে দেখি। এখানে দ্বিপাক্ষিক যে সম্পর্ক, তার মধ্যে আমাদের প্রত্যর্পণ চুক্তি একটা আছে, এক্সট্রাডিশন ট্রিটি একটা আছে, কিন্তু যখন সম্পর্কের টানাপোড়েন তৈরি হয় তখন এই ধরনের চুক্তি অকার্যকর হয়ে পড়ে। আপনি এই চুক্তিগুলোকে কতটা সম্মান দিবেন না দিবেন সেটা নির্ভর করে আপনাদের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক কিরকম আছে তার উপর। তো সেই কারণেই এই প্রত্যর্পণ চুক্তি থাকার পরেও ভারতের কাছ থেকে আমরা হয়তো অনুকূল সাড়া পাইনি। এখন ভারত এই যে সাড়া দেয়নি, এটাই কিন্তু তাদের কূটনীতি, যে তারা সেখান থেকে এই আমাদের অনুরোধের প্রতি তারা যে অনুকূল না সেটা আমাদেরকে বুঝিয়ে দিয়েছে, যদিও মুখে তারা এটা নিয়ে কোনো উচ্চবাচ্য করেনি। তো এখন এখান থেকে যদি আমাদের বের হয়ে আসতে হয়, চুক্তির জায়গায় আছে তা ঠিক, এবং আমাদের কাছে মনে হবে যে যেহেতু একটা চুক্তি আছে এবং এই চুক্তির অধীনে আমরা অপরাধী যারা তাদেরকে ফেরত পেতে পারি। কিন্তু একটা জিনিস একটুখানি বিবেচনায় আমরা নিতে পারি, সেটা হলো, বা আমরা না নিলেও হয়তো অপরপক্ষ অর্থাৎ ভারত হয়তো সেই রকম বিবেচনা নিচ্ছে, যে যাদেরকে আমরা ফেরত চাচ্ছি তাদের মধ্যে একজন, তিনি দীর্ঘমেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, এমনকি তিনি বাংলাদেশের অন্যতম একটা বৃহৎ রাজনৈতিক দলের সভাপতি। তো সেই সমস্ত কারণে এইখানে ভারত হয়তো একটা পলিটিক্যাল এলিমেন্ট নিজেরা বিবেচনা করে দেখছে। হয়তো এই কারণে, যদিও তারা এখন পর্যন্ত এটা কোথাও উচ্চারণ করেনি, কিন্তু এটা অনুমান করা যায় যে সেই বিবেচনা থেকে তারা হয়তো বা, আপনারা জানেন মনে হয় যে এক্সট্রাডিশন ট্রিটির মধ্যে যে কয়েকটা প্রভিশন আছে, সেখানে অলমোস্ট সবগুলো প্রভিশনেই আপনার অপরাধী যারা তাদেরকে বাংলাদেশে প্রত্যর্পণ আমি আলাদা করে এইগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। মানে এই মুহূর্তে নিরাপত্তা উপদেষ্টা তিনিও দিল্লিতে আছেন এবং আগামীকাল একটা সম্মেলন হওয়ার কথা, লাঞ্চ পর্যন্ত, তারপরে তার বাংলাদেশে ফিরে আসার কথা। একটা দিন আগেই তিনি গেছেন, এবং একটা দিন আগে যাওয়ার কারণটা কি, অজিত দোভালের সঙ্গে তার কোনো বৈঠক হতে পারে কিনা, নানামুখী আলোচনা হচ্ছে। সেই আলোচনাটা আসলে হওয়ার আগে তো কিছু বলার সুযোগ নেই, নিশ্চয়ই তারপরে আমরা একটু আলাপ করার চেষ্টা করব। ফজলে হুদা বাবুল, আপনার কাছে একটু আসতে চাই, মানে এই মুহূর্তে আপনি একজন প্রার্থী হিসেবে গণসংযোগ করার কথা এবং নির্বাচনটাই আমাদের আলোচনার সবার উপরে থাকার কথা। 17 তারিখের পর এখন ঠিক এই মুহূর্তে ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে দেশে ফেরানো, এটাও আলাপের মধ্যে আছে। বিশ্লেষকরা বলছেন নির্বাচনে একটা বড় ধরনের সহিংসতার আশঙ্কা করছেন, পরিস্থিতি অস্থিতিশীল একটা শঙ্কা রয়েছে, এবং সেই শঙ্কাতে গিয়ে আসলে সামনে রাজনীতি জটিল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আপনি আসলে কি দেখেন, কোনো শঙ্কা আপনার চোখে পড়ছে কিনা? ধন্যবাদ 71 টিভিকে। সম্মানিত বোধ করছি দুই সহ আলোচক, বিশেষ করে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল ভাই। দীর্ঘদিন থেকে তাকে আমি ফলো করি, তার শুনি কথা এবং তার সাংবাদিকতার বিশ্লেষণ আমাকে অনেক সমৃদ্ধ করে। এবং আরেকজন আছেন আমাদের শ্রদ্ধেয় সাবেক রাষ্ট্রদূত মাহফুজ ভাই। শুভেচ্ছা বাংলাদেশের সবাইকে। আজকে আপনি শিরোনামে বলছিলেন যে বাংলাদেশ 22 বছর পর মোরসালিনের গোলে আজকে আমরা ভারতকে ফুটবলের মাঠে হারিয়েছি। এটা একটা অত্যন্ত আনন্দের বিষয় বাংলাদেশের জন্য। ইন্ডিয়া নিয়ে আমি একটু কথা বলতে চাই, কারণ আমার ভারতে
আমার কাজের কারণে দিল্লি বোম্বেতে প্রায় 10 বছর থাকবার আমার অভিজ্ঞতা হয়েছে। তাতে করে সেখানকার আমি ব্যুরোক্র্যাট এবং উচ্চ অফিসিয়ালস কোনো কোনো ক্ষেত্রে কিছু রাজনীতিবিদের সাথেও আমার মিশবার অভিজ্ঞতা হয়েছে। আমি সেখানে একটু বলতে চাই, যেটা রাষ্ট্রদূত মাহফুজ ভাই যথার্থই বলেছেন যে প্রত্যাবর্তন চুক্তি আছে আমাদের। আবার মাসুদ কামাল ভাই বললেন যে মানে আমাদের রাজনৈতিক সরকার নেই, দুজনই এটা বললেন। বিষয়টা হচ্ছে যে ভারতীয়রা, আমি যখন 2004 সালে বোম্বেতে, ভারতের অনেক শিক্ষিত লোকেরা তখন জানতেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবের মেয়ে। এটা হচ্ছে তাদের জাতীয় ফিলিং। আপনি যদি দেখেন যে কংগ্রেস এবং বিজেপি দুই মেরু একসাথে কিন্তু শেখ হাসিনাকে সাদরে গ্রহণ করেছে, এবং এক্ষেত্রে তাদের জাতীয়ভাবে তারা প্রত্যেকে এক। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ভারতের একটা স্টাইল আছে, প্যাটার্ন আছে রাজনীতির এবং কূটনীতির। আমি কূটনীতি খুব ভালো বুঝি না, বা কূটনীতির ছাত্রও না এমনকি, কিন্তু খোলা চোখে যেটা দেখেছি সেটা হচ্ছে ভারতীয়রা যেভাবে রাজনীতিটা করে সেখানে তাদের জাতীয় স্বার্থটাই, সবাই জাতীয় স্বার্থের ক্ষেত্রে সকল রাজনীতিবিদ এবং ব্যুরোক্র্যাট, সেটা সিভিল ব্যুরোক্র্যাট, মিলিটারি ব্যুরোক্র্যাট, সবাই এক বাক্যে একই সুরে একই ভাষায় কথা বলে। শেখ হাসিনা একটা কথা বলেছিলেন যে ভারতকে যা দিয়েছি তা ভারত আজীবন মনে রাখবে। এমন একজন মানুষকে যখন তারা পায়, তারা যতটাই মানে প্রতিবেশী বিমুখ হোক, তারা কিন্তু হাসিনা বিমুখ হতে পারেননি। এবং যুগে যুগে আপনি দেখবেন যে তারা, আপনি সেই মালয়েশিয়ার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী মামুন আব্দুল গায়ুমকে 34 বছর তারা স্বৈরতন্ত্রের সাপোর্ট দিয়েছে। আপনারা দেখেছেন যে কিভাবে তারা এলটিটি কে সাপোর্ট দিয়েছে শ্রীলঙ্কায়। তারা বাংলাদেশে কতদিন থেকে তারা এই কাজগুলো করে আসছে। এটা হচ্ছে কি ভারতের, তারা বড় দাদাগিরি এটা তাদের আছে, এবং দাদাগিরি যায়নি। তারা মালদ্বীপ হারিয়েছে, তারা নেপাল হারিয়েছে, তারা শ্রীলঙ্কা হারিয়েছে, তারা বাংলাদেশ হারিয়েছে, কিন্তু দাদাগিরির ভাবটা তাদের যায়নি। ভাবটা না যাওয়ার পেছনে আরেকটা বড় তাদের কারণ হচ্ছে যে তারা ওই যে, যেটা মাসুদ কামাল ভাই বললেন যে আইএমএফ এর অধিকাংশই ভারতীয়রা, আইএমএফ না, বড় বড় অধিকাংশ সংস্থাই। এক্ষেত্রে আমাদের দেশের অনেক রাজনীতিবিদ এবং আমাদের রাজনৈতিক পরিকাঠামোটা অতটা ম্যাচিউর হয়েছে বলে আমি মনে করি না যে আমাদের লিডারশিপগুলো গ্রো হবে। সেই লিডারশিপটা গ্রো হতে সময়ও লাগে। জি, জনাব ফজলুদ্দিন বাবুল, আপনি খুব চমৎকার করে বলছিলেন এবং আপনাকে থামাতে সত্যি খারাপ লাগছে, কিন্তু রাত যেহেতু 12টা বাজে এবং একটা শিরোনাম তো জানাতেই হবে, ছোট্ট একটা বিরতির পর ফিরে এসে নিশ্চয়ই এখান থেকে আবার আমরা কথা শুরু করবো। 71 জানুয়ারি এ পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক। শাহ ইফতেখার তারিক, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন। আপনার সঙ্গে নিশ্চয়ই কথা হবে। আমি এই জায়গা থেকে ফজলে হুদা বাবুল, আপনার বক্তব্যটা খুব সংক্ষেপে শেষ করবেন। থামিয়েছিলাম ভারতের দাদাগিরি, এই শব্দটা পর্যন্ত আমরা এসেছিলাম, খুব সংক্ষেপে। জি জি, ধন্যবাদ। এই এমন একটা যে পরিস্থিতিটা আমি বলছিলাম, এই পরিস্থিতিতে বাংলাদেশের করণীয় কি? আমাদের তো সকল দেশের সাথেই সম্পর্ক রাখতে হবে। আপনি যদি শেখ মুজিবুর রহমান সাহেবের কথা বলেন, ওনার সময় উনি কিন্তু এসে যখন বাইরে যান ইন্দিরা গান্ধীর কাছে, উনি ওনার সচিবরা বা ওনার যারা উপদেষ্টারা ছিলেন বলেছিলেন যে তাদের কাছে প্রস্তাব পাঠাতে, যে সেনাবাহিনী ফেরত পাঠানোর জন্য। তো শেখ মুজিব সাহেব তখন বলেছিলেন একটা কথা, যে ভারতের কানে চুল পাকা অফিসারদের সম্পর্কে তোমাদের ধারণা আছে? আমি যাব, দিদির সাথে বসবো, বসে এটা আমি ওনাকে রাজি করে নিয়ে আসব। সো ডিপ্লোম্যাসিটা ওইরকম ছিল। আপনি যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা বলেন, উনি কিন্তু যেভাবে চায়না বলেন, আমেরিকা বলেন, সৌদি আরব এবং মিডল ইস্টের সাথে যেভাবে সম্পর্কে উনি পররাষ্ট্রনীতিটা উনি প্রভাব বিস্তার করতে পেরেছিলেন, ঠিক তদ্রূপ উনি ভারতের সাথেও কিন্তু উনি ওনারটা আদায় করে নিতে পেরেছিলেন। কিন্তু এখন বাংলাদেশের যে ভঙ্গুর অবস্থা পররাষ্ট্রনীতিতে, এটা খুবই মানে নিম্নমানের বলে আমি মনে করি। আর উপরন্তু যেটা প্রবলেম সেটা হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা এবং রাজনৈতিক সরকারের অভাব।
তো এই ক্ষেত্রে আমাদের ডিপ্লোমাসির মানটা বাড়াতে হবে। আমার বাইরে থাকবার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি বাংলাদেশের মিশনগুলোতে তারা ওই ভিসা আর পাসপোর্ট করতেই ব্যস্ত থাকে, তাদের কোনো কমার্শিয়াল টার্গেট থাকে না, পলিটিক্যাল অ্যাচিভমেন্টের কোনো টার্গেট থাকে না, কোনো অ্যানুয়াল বাজেট থাকে না, তারা শুধুমাত্র ওই নেতাদের বা মন্ত্রীদের প্রটোকল দিতে ব্যস্ত থাকে। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। এখান থেকে বাংলাদেশকে সরে এসে বাংলাদেশকে তার নিজস্ব জায়গা থেকে কাজ করতে হবে ডিপ্লোমাসি নিয়ে। একদম একদম আমি এটা নিয়ে পরবর্তী না হয় সময় থাকলে আলাপটা আপনার দীর্ঘ লাস্ট করব। কথায় আসছে যে নির্বাচন, এক মিনিটে নির্বাচন আমি বলবো। একটু পরে আসি নির্বাচন নিয়ে। আমরা যেহেতু প্রত্যার্পণের মধ্যে আছি, এই অংশটা নিয়ে একটু আলাপটা শেষ করতে চাই। শাহ ইফতেখার তারিক, মাসুদ কামাল, আপনি যদি চান শাহ ইফতেখার তারিকের সঙ্গে আলাপে যুক্ত হতে পারেন। শাহ ইফতেখার তারিক, একটু বলবেন, মানে প্রথমত একটা দাবি ছিল, সেই দাবির জায়গা থেকে সর্বোচ্চ শাস্তি হলো এবং আমরা দেখলাম যে শাস্তির পরপরই বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে উল্লাস করা হলো, স্বস্তি জানানো হলো, কিন্তু একটা ক্ষোভও রয়েছে ফিরিয়ে আনা এবং ফিরিয়ে আনার পর সেই শাস্তি কার্যকর করা। কিন্তু যেভাবে নীতিগত একটা অবস্থান ভারতের, এবং একই সঙ্গে আমাদের এই দিক থেকে যে ভাষায় আসলে প্রতিবাদ করা দরকার বা চিঠিটা দেয়া দরকার, তেমনটা হচ্ছে না বলে এক অভিযোগও আসছে এবং অনেক বিশ্লেষণও মতামত দিচ্ছে। শুরুতে একটু আপনার দিক থেকে জানতে চাই, রাজনীতি কতটা কঠিন হয়ে গেল এবং আপনাদের জন্যই বা স্ট্র্যাটেজিটা আসলে কি হবে, দাবির জায়গাটা আসলে কি হবে? ধন্যবাদ আপনাকে। যারা আলোচনায় যুক্ত রয়েছেন তাদেরকেও মোবারকবাদ জানাচ্ছি, এবং এই মুহূর্তে যারা আমাদের দেখছেন তাদের সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির পীর সাহেব চরমনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি ঠিকই বলেছেন যে রায় হলো, কিন্তু এই রায় কার্যকর করার জন্য যাকে আমাদের হাতে পাওয়া দরকার তাকে আশ্রয় দিয়ে রেখেছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। ভারত তাকে ফিরিয়ে দেবে না, এটা মোটামুটি তারা ইনিয়ে বিনিয়ে এই বিষয়টি স্পষ্ট করেছে। তারা শেখ হাসিনাকে ফিরিয়ে দেবে না। আমরা এর আগে আমাদের কার্ডগুলো তুলে দিয়েছি ভারতের হাতে। আপনার মনে থাকার কথা, যখন উলফা নেতা এখানে বন্দী হলো তখন তাকে একেবারে ভারতের হাতে অত্যন্ত দায়িত্বশীলতার সাথে আমাদের তৎকালীন সরকার তাকে ভারতের হাতে তুলে দিয়েছে। ভারত সে কথা ভুলে গেছে। ভারত যদি আজকে এই আমাদের দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদেরকে আমাদের কাছে ফেরত না দেয়, তাহলে দিন এখানেই শেষ নয়, দিন আরো আসবে। আমার মনে হয় যে আমাদের রাজনৈতিক ব্যক্তিবর্গ, রাজনৈতিক দলগুলো যদি মাথা উঁচু করে দাঁড়াতে শেখে, তাহলে ভারত নতি স্বীকার করতে বাধ্য। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই, আমাদের দেশের রাজনৈতিক দলগুলো কখনো মেরুদণ্ড সোজা করে ভারতের সামনে দাঁড়াতে পারে না। আমরা যারা ভারতে পালিয়ে গেছে তাদের কথা নাই বা বললাম, আরো অনেককে দেখেছি মেরুদণ্ড বাঁকা করে ভারতের অমিত শাহর সামনে যেভাবে কুজু হয়ে রয়েছেন। এতে আমাদের লজ্জা হয়, জাতি হিসাবে আমাদের লজ্জা হয় যে আরেকটি রাষ্ট্রের সাথে সমানে সমানে সম্মানের সাথে কথা বলার সাহস যে রাজনৈতিক দলের নেই, তাদের দ্বারা ভারতের সাথে মানে উপযুক্ত পররাষ্ট্রনীতির মধ্য দিয়ে আমাদের সম্মান ফিরিয়ে আনা কঠিন। আপনি সীমান্ত হত্যার মাধ্যমে, নদী হত্যার মাধ্যমে, বাংলাদেশের সংখ্যালঘু কার্ড খেলার মাধ্যমে, বাংলাদেশের সামরিক আমরা যদি এখানে এইভাবে বলি যে দীর্ঘ সময় ধরে আসলে ভারতের সাথে আমাদের যে সম্পর্কটা ছিল, ওই সম্পর্কের নতজানু পর্যায়টা বা নতজানু মনোভাবের কারণে আজকের এই পরিস্থিতি, যেখান থেকে খুব সহজে ভারত তাদেরকে দিচ্ছে না ইনিয়ে বিনিয়ে বলার সুযোগ পাচ্ছে, যেটা আপনি বললেন। আমি এইখান থেকে আলাপটা আরেকটু দীর্ঘ করব। জনাব মাসুদ কামাল, তিনটা মতামত আমরা আসলে আন্তর্জাতিক পত্রিকাগুলোতে পেলাম। প্রথমটা হচ্ছে ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে না, তবে ভারত খুব চাইবে শেখ হাসিনা অন্য কোনো দেশে যাক, সেখান থেকে যেন তিনি বাংলাদেশে আসুক বা সেই দেশ সিদ্ধান্ত নিক। দ্বিতীয় হচ্ছে ভারত এটা খুব শক্তভাবে বিশ্বাস করে যে ইন্টারিম গভর্নমেন্ট পাকিস্তানের সাথে সম্পর্ক নিবিড় করেছে, কাজে তাদের সঙ্গে আলোচনা হবে না। নতুন নির্বাচিত সরকার আসার পর তারা দেখবে যে তারাও পাকিস্তানের সঙ্গে সেই সম্পর্কটা নিয়ে যায় কিনা। যদি নিয়ে যায় তাহলে তারা শেখ হাসিনাকে দেওয়ার কথা দ্বিতীয়বার ভাববে। এবং তৃতীয় মতামত হচ্ছে যে বাংলাদেশ যেহেতু ট্রাইব্যুনালে লাইভ হয়েছে এবং বুলডোজার দিয়ে ধানমন্ডি 32 গুড়িয়ে ফেলার একটা চেষ্টা হয়েছে, প্রথম ধাপে হয়েছে, এই ছবিগুলো রেফারেন্স হিসেবে ব্যবহার করে আন্তর্জাতিক মহলে তুলে ধরে ভারতকে একটা চাপে ফেলতে পারে এবং ভারত হয়তো কূটনৈতিকভাবে নেগোসিয়েশনের দিকে এগোতে পারে। এই তিনটা মতামতের সঙ্গে আপনি কতটা একমত এবং আপনার অবজারভেশন তো শুনতে চাইবেন। শুনেন, এই তিনটা মতামতের আমি কোনোটার সঙ্গে সম্পূর্ণ একমত না, আমি কোনোটাকে উড়িয়ে দিচ্ছি না।
সবগুলো মিলিয়েই একটা সিচুয়েশন আছে। কিন্তু দেখেন এখানে অনেকগুলো আলোচনা কিন্তু খণ্ড খণ্ডভাবে সবাই করেছেন, ঘুরে ফিরে কিন্তু একই বিষয়টা হলো আমাদের সঙ্গে যে চুক্তিটা আছে এই চুক্তির কিছু বেসিক প্রবলেম আছে। বেসিক কিছু চেঞ্জ হয়েছে, কিছু আধুনিকরণ হয়েছে, যেখানে এমনও বলা হয়েছে যদি কার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকে তবু তাকে অপর দেশ ফেরত দিবে, এরকম কথা আছে। কিন্তু আবার এই কথাটাও আছে যদি আশ্রয়দাতা দেশ মনে করে যে ওনাকে ফেরত দিলে উনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারে তাহলে তাকে তারা ফেরত নাও দিতে পারে। আচ্ছা, একদম সিম্পল। কিন্তু অথবা যদি ওখানে সরল বিশ্বাসে যে আইন যে মামলাটা হচ্ছে ন্যায় বিচার পাওয়া যদি আশঙ্কা থাকে তাহলে সেটা তারা নাও দিতে পারে। এগুলি কিন্তু আছে অপশন, তার মানে না দেওয়ার প্রচুর অজুহাত আছে, কারণ আছে বলছি না, কিন্তু আমি অজুহাত আছে। যদি আপনি দিতে না চান দেবেন না, কিচ্ছু করার নেই আপনার। শুনেন একটা কথা বলি, এই আলোচকরা তো বললেন যে বাংলাদেশের কাছ থেকে ভারত অনেক কিছু পাইছে, যা চাইছে তার চেয়েও বেশি পাইছে, এটা আমাদের হাসিনা নিজেই বলেছেন। জি, বড় দেশগুলি কি করে, আপনার খুব পুরনো একটা ঘটনা আছে কিন্তু অনেক আগের, সেটা হলো যে নিকারাগুয়ার এক প্রেসিডেন্ট ছিলেন সামোজা, উনি 4 দশক কিন্তু তার দেশ শাসন করছেন এবং খুব জঘন্যভাবে করছেন, মানে আয়রন ফিস্ট বলা হয় তার শাসন, লৌহ কঠিনভাবে করেছেন। তো তখন রুজভেল্টের আমলে, তো রুজভেল্টের যে আপনার ফরেন সেক্রেটারি ছিলেন যিনি, মানে পররাষ্ট্রমন্ত্রী, উনি কথায় কথায় বলছিলেন সামোজা ইজ এ বাস্টার্ড। জবাবে রুজভেল্ট বলছিলেন ইয়েস হি ইজ আওয়ার বাস্টার্ড। কথাটা বুঝতে পারছেন? এটা হলো কূটনীতি। খারাপ, সে খুব খারাপ, কিন্তু সে আমাদের স্বার্থ রক্ষার জন্য খারাপ, আওয়ার বাস্টার্ড। কথাটা খেয়াল করেন কিন্তু। তো এখন আপনি আমি কি ভাবি শেখ হাসিনা সম্পর্কে, দিস ইজ নট ইম্পর্টেন্ট। ভারত কি ভাবে এটা হলো ইম্পর্টেন্ট। এটা আপনাকে মেনে আপনার কাছে খারাপ লাগতে পারে, আপনি অপছন্দ করতে পারেন, বাট এটা রিয়েলিটি। কাজে এখন কোশ্চেনটা আরও অনেক কথা আছে, অনেক কথা আছে কীরকম, যেমন ন্যায় বিচারটা হচ্ছে কিনা, এই প্রশ্নটা হয়তো আগে উঠতো না, এখন উঠবে। আপনি আজকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিবৃতিটা দেখেন, তারা কি বলেছে, তারা সরাসরি শঙ্কা জানিয়েছে এবং উদ্বেগ প্রকাশ উদ্বেগ করেছে। জানিয়েছে ন্যায় বিচার হয়নি। তারা বলছে তারা ন্যায় বিচার নিয়ে আতঙ্কিত, ন্যায় বিচার হয়নি, এবং তারা বলছে এটা অস্বাভাবিক দ্রুতগতিতে মামলাটা হয়েছে। এখন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কি আওয়ামী লীগ টাকা দিয়ে কাজটা করেছে? না, তারা আওয়ামী লীগের আমলেও আওয়ামী লীগের বিপক্ষে বলেছে, প্রতিবেদন দিয়েছিল। তখন আওয়ামী লীগের মন্ত্রীরা এক ব্যাখ্যা দিয়েছে, এখন আমাদের উপদেষ্টারা আরেক ব্যাখ্যা দিবে। কিন্তু এই ব্যাখ্যা কে, সরকারে কে আছে, সে কি ব্যাখ্যা দিচ্ছে না দিচ্ছে, এতে কি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কিছু যায় বা আসে? যায় আসে না। কিন্তু অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এই বিবৃতি ভারতকে কিন্তু একটা মানে অজুহাত করে দিল, আরেকটা অজুহাত দিল। ভারত বলবে, হ্যাঁ দেখেন যে মামলা এখানে অবিচার হয়েছে, এখানে ন্যায় বিচার হয়নি বলবে। তো সে বলার সুযোগটা আমরা কেন করে দিই? আমার বক্তব্য কিন্তু ওই জায়গায়, এই মামলাটা যে মামলা রায় যেটা হয়েছে, আমি মনে করি, আমি নিজেও মনে করি এটা অত্যন্ত তাড়াহুড়া করে করা হয়েছে। এত তাড়াহুড়া করে করার কোনো দরকার ছিল না। এটা যদি একটা পলিটিক্যাল গভর্নমেন্টের আমলে হইতো মামলাটা অনেক ভালো হইতো, তখন কিন্তু আমাদের দাবিটা আরো শক্ত হতো এবং সেই গভর্নমেন্টের পক্ষে ইন্ডিয়ান গভর্নমেন্টের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করার একটা সুযোগ তৈরি হতো। সেই সুযোগটা আমরা ছেলে খেলা করে হারাইছি। জাস্ট মানে কি বলবো আপনাকে, এগুলো লোকে মানে হালকা বুদ্ধি পোলাপানের হাতে বলে যাওয়া হয় আর কি। ওই যে সার্জিস আলম একজন আছে, সে ঘোষণা দিয়েছিল যে হাসিনার বিচারের আগে কোনো নির্বাচনের কথা হবে না, কেউ নির্বাচনের কথা বলবেন না। এখন সার্জিস আলম লোকে ইউনূস সাহেবের নিয়োগকর্তা, নিয়োগকর্তার ইচ্ছা কর্ম, উনিও তাই তাড়াতাড়ি করতে হবে। ভাই হত্যা মামলা কোন জায়গায় তাড়াতাড়ি হয়? এখন যেহেতু প্রশ্ন উঠলো বাংলাদেশের জবাবদিহিতে জায়গা তো আছে, আমি সেইখানটাতে আসলে কিভাবে মানে বাংলাদেশ প্রকাশ করবে? অর্থাৎ তারা তো বলবে যে ট্রাইব্যুনালে আমরা লাইভ করেছি এবং রেফারেন্সগুলোকে তুলে ধরার চেষ্টা করেছি, সেই রেফারেন্স মার্ক করা আছে। শুনেন ভাই, আমি একটা বেসিক প্রশ্ন করি আপনাকে, এটা বললে অনেকে বলবেন যে তুই বেটা ফ্যাসিবাদের দোষর, বলতে পারেন, বলেন। আমি একটা বেসিক কথা বলি, জি, এই মামলাটা করার জন্য, এই আপনার ট্রাইব্যুনালে মামলা করার জন্য আইনটাকে 4 বার চেঞ্জ করছে এই 1 বছরে। 4 বার চেঞ্জ করতে হয়েছে 1 বছরে। কেন? কিছু দূর যাওয়ার পর মনে হয়েছে ওহো এই পয়েন্টে তো ঢুকাইলাম না, তাহলে আমি কীভাবে আটকামো? যেমন একটা পয়েন্ট আনা হয়েছে, সেটা হলো গিয়ে অডিও, অডিও কোনো সাক্ষ্য, এটাকে সাক্ষ্য হিসেবে গণ্য করা হবে, এর আগে ছিল না। আচ্ছা, এটা কি কেমন আনছে? কারণ কিছু ফোনালাপ পাইছে, মনে চান এটাকে আমি কেমন এই মামলায় আনাবো, অডিওটাকে আইন করো,
আইন করছেন আপনি, আরেকটা আইন করছেন আপনি রেট্রোস্পেক্টিভ এফেক্ট দিয়েছেন। মানে আইনের একটা নিয়ম আছে, মিনিমাম নিয়ম আছে, যে যখন আপনি অপরাধটা করবেন সেই সময়ের যে আইন ওই অপরাধের বিষয়ে, সেই আইন দিয়ে আপনাকে বিচার করতে হবে। বুঝতে পারছি। আমি একটু বলি, ধরুন তো আমাকে একটু সময় জানেন, আমি এটা শেষ করে দিচ্ছি, আমি বেশি বেশি সময় নেবো না। এটাই হলো নিয়ম, যে আপনি যখন অপরাধটা করবেন ওই সময়ের যে আইনের যে অপরাধের যে সাজা, ওই অপরাধের জন্য সেটা দিয়ে আপনাকে বিচার করতে হবে। এখন এরা দেখলো ওই সময় তো এগুলো ছিল না, অতএব এটাকে তারা বললো যে এই আইনটা আমরা করলাম, এই অক্টোবরে করছে আইনটা, বুঝতে পারছি। আইনটা করলাম, সেটার আদলে সাজা হবে। আরেকটা পয়েন্ট আছে, আপনি নেক্সট টাইম আমি বলবো আপনাকে। হ্যাঁ, আমি ওইগুলো একটু জানার চেষ্টা করবো, কিন্তু একটা প্রশ্ন তো অনেকেই আসলে সোশ্যাল মিডিয়াতে করার চেষ্টা করেন যে আমাদের একটা ফরেন পলিসি আছে, ভারতের কাছে গেলে কেন ফরেন পলিসিটা চেঞ্জ হয়ে যায়। আমি এখানে একটু মাহফুজুর রহমান, আপনার রাষ্ট্রদূত হিসেবে কাজের যে অভিজ্ঞতা, সেই জায়গা থেকে বলবেন, মানে সমস্যাটা কি আমাদের ফরেন পলিসিতে, নাকি ফরেন পলিসি সব জায়গায় একই রকম থেকে ভারতের ক্ষেত্রে একটু আলাদা হয়ে যায়? সাধারণ মানুষের জিজ্ঞাসা আসলে। যেন মাসুদ কামাল, আপনি নিশ্চয়ই আলাপে যুক্ত হতে পারেন। জি, না, মৌলিক পররাষ্ট্র নীতি যেটা, সেটা সব দেশের বেলাতেই একই, সেটা ভারতের বেলাতেও যা, অন্যান্য দেশের বেলাতেও তাই। কিন্তু রাষ্ট্র স্পেসিফিক কিছু না কিছু উপাদান তো অবশ্যই থাকে, সেখানে ভারতের ক্ষেত্রে কিছু না কিছু পরিবর্তন আসবে। কিন্তু আমরা একটা জিনিস বুঝি না, যে ফরেন পলিসি এটা জাস্ট অ্যান এক্সটেনশন অফ ডোমেস্টিক পলিসি, অর্থাৎ দেশের ভেতরে আমরা যে ধরনের পলিসি ফলো করে থাকি, ফরেন পলিসি একই জিনিস, সেটারই একটা বাইরের এক্সপ্রেশন মাত্র। এখন এই উদ্ভূত পরিস্থিতিতে আমাদের কি করণীয় আছে, অথবা পররাষ্ট্র মন্ত্রণালয় কি করতে পারে? একটা হলো, ভারতের সঙ্গে কিন্তু আমাদের সম্পর্ক উন্নয়ন করতেই হবে, এবং এই সম্পর্ক যদি ভালো থাকতো তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না, যে টানাপোড়েনটা আছে, এটা আমাদেরকে কোনো না কোনো ভাবে এটা অতিক্রম করতে হবে, এবং সেই জন্য বাংলাদেশকে উদ্যোগ নিতে হবে এবং সক্রিয় কূটনীতিতে নামতে হবে। আপনি দেখেন, আমরা ওই 1.5 বছর আগে একটা নোট ভার্বাল দিয়েছিলাম প্রত্যর্পণের জন্য। এই 1.5 বছরে কিন্তু এটার উপর আর কোনো রকম আপনার অগ্রগতি হয়নি, কিন্তু আমরা তো ভালো মতোই জানতাম যে এক সময় রায় হবে, এবং রায় হইলে তখন আবার এই প্রত্যর্পণের প্রশ্নটা আসবে। সুতরাং এই মাঝখানের সময়টাতে আমাদের ঢিলেমি না দিয়ে একটু সক্রিয় কূটনীতিতে উদ্যোগী হওয়া উচিত ছিল, মানে লেগে থাকতে হয়। আরেকটা হলো, এখন আমাদেরকে প্রমাণ করতে হবে যে ন্যায় কোনো প্রতিহিংসার বশবর্তী আমরা হই নাই, বরঞ্চ আমরা ন্যায় বিচার করেছি। এই জিনিসটা বাংলাদেশকে প্রমাণ করতে হবে। আর আরেকটা হতে পারে যে সুসময়ের জন্য অপেক্ষা করতে হবে। সুসময় মানে কি রকম? একটা হলো, যদি সুসম্পর্ক দুই দেশের মধ্যে থাকে, অথবা বিকল্প একটা হতে পারে, এখন যেমন আমাদের একজন অপরাধী আপনার ভারতে আশ্রয় নিয়েছে, যদি এমন হয় যে ভারতের এরকম কোন অপরাধী বাংলাদেশে কখনো আশ্রয় নেয়, তখন আমাদের একটা সফট করার সুযোগ চলে আসতে পারে। আর আন্তর্জাতিক ফোরামে যখন যেখানে আমরা অংশগ্রহণ করি, তখন সেখানের সুযোগগুলো নিতে হবে। একই সঙ্গে এই যে যেমন আপনি বললেন যে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ভারতে যাচ্ছেন, উনি একটা ভিন্ন কাজে যাচ্ছেন, বাট এই সুযোগে চেষ্টা করতে হবে যে ভারতের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে দেখা করা যায় কিনা, এই সুযোগগুলো নিতে হবে, এবং যে কোনো ফোরামে যে কোনো ভাবে এই আলাপ আলোচনাটা আনতে হবে। আর আমি আন্তর্জাতিক আইনের ঠিক বিশেষজ্ঞ না, কিন্তু আন্তর্জাতিক আইন দিয়েও যাচাই করে দেখা যেতে পারে এই যে এই প্রত্যর্পণের বিষয়ে আমরা কতদূর কি করতে পারি না পারি। কেননা এইটা আমার ধারণা র্যাটিফিকেশন হয় নাই, বাংলাদেশেও হয় নাই, ভারতেও হয় নাই। এই র্যাটিফিকেশন আপনার জাতিসংঘ মহাসচিবের কাছে জমা দিতে হয়, সেই রকম ক্ষেত্রে এটার একটা অ্যাডভান্টেজ পাওয়া যায়। কিন্তু এখানে আবার অসুবিধাটা হলো যে বাংলাদেশ এবং ইন্ডিয়া দুইজনের কেউই কিন্তু ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের মেম্বার না, ফুল মেম্বার না, যে কারণে সেখানেও আমাদের একটু লিমিটেশন আছে। চমৎকার। আমরা আসলে ভারত এবং ভারতে আশ্রয় নিয়ে শেখ হাসিনা, তার রায়, তার প্রত্যর্পণ, এই বিষয়ে নিয়ে অনেকগুলো আলাপ করলাম। এখন একটু রাজনীতি নিয়ে কথা বলতে চাই, এবং দুজনের কাছেই আমি ফজলুল হুদা বাবুল আপনার কাছেও আসবো, এবং একই সঙ্গে শাইফতেকা তারিক, দুজনের কাছে একই বিষয়। যেহেতু এখন সামনে এগিয়ে যাওয়ার নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা বলছি, এবং সেই রাজনৈতিক বন্দোবস্ত করার জন্য আসলে নিজেদের দেশের মানুষের যেমন রাজনৈতিক দৃষ্টিভঙ্গির একটা পরিবর্তন দরকার, প্রতিবেশী দেশ হিসেবে ভারত যেহেতু আমাদের 3 দিক থেকে আছে, তাদের সঙ্গে সুসম্পর্কটাও দরকার। এই যে সমীকরণ, এই সমীকরণটা আসলে এখনকার ছেলেমেয়েরা যারা আসলে আন্দোলনে ছিল এবং সিনিয়র নেতারা আছেন, রাজনীতিতে আসলে কতটা তারা সেটা ব্যবহার করতে পারবেন? আমি যদি শুরুটা করতে চাই শাইফতেকা তারিক আপনাকে দিয়ে। জি, ধন্যবাদ আপনাকে। আপনি ঠিকই বলেছেন যে ভারতের কিন্তু আমাদেরকে দরকার, আবার আমাদেরকেও ভারতের দরকার। কারণ হচ্ছে আমরা প্রতিবেশী বদলাতে পারবো না। আমরা সুসম্পর্ক চাই, কিন্তু সেই সুসম্পর্ক মানে বশ্যতা নয়, অধীনতা নয়। সুসম্পর্ক মানে সমানে সমান। তো
এইটা ভারতকে বোঝাতে হবে, এবং যারা আগামীতে ক্ষমতায় আসবেন তারা যদি দেশের স্বার্থকে প্রাধান্য দেন এবং ভারতকে এটা বোঝাতে পারেন আমরা ভারতের শত্রু না, তারা যদি আমাদেরকে শত্রু জ্ঞান করে এটা তাদের জন্য ক্ষতিকর, এই বিষয়টি ভালোভাবে বোঝাতে হবে। এবং বোঝাতে হবে যে আমরা যদি সমানে সমান আমাদের একে অপরের স্বার্থকে যদি আমরা গুরুত্ব দেই এবং উইন উইন সিচুয়েশনের মধ্য দিয়ে আমরা সামনে এগিয়ে যাই, তাহলে সেটা উভয়ের জন্য ভালো। এই আস্থার পরিবেশ তৈরি করতে হবে। আস্থার পরিবেশ তৈরি করতে গিয়ে ভারতের বশ্যতা স্বীকার করা যাবে না, কারণ নতুন প্রজন্ম ভারতের বশ্যতা স্বীকার করতে চায় না। দেখুন, অনেক খেলা হয়, কিন্তু আমি এটা খেলার সাথে মিলাতে চাই না, কিন্তু এদেশের প্রতিটা মানুষের একেবারে অন্তরে মিশে আছে যে ভারত আমাদের প্রতি মুহূর্তে আমাদেরকে আটকে দিতে চায়। এই যে অনুভূতিটা, এই অনুভূতিটা ভারতকে বোঝাতে হবে, তারা যেন একজন সুপ্রতিবেশী সুলভ আচরণ করে। এটা যদি রাজনীতিবিদরা যথার্থভাবে করতে এখন পারে, যদি তার একটা দাঁড়িপাল্লা সেট করে, মানে রূপকার্থে বলছি যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক, তারা যদি বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক দিয়ে পরিমাপ করতে চায় যে এদিকে পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো হলে বাই ডিফল্ট ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ হয়ে যাবে, তাহলে আমরা বোঝাবো কি করে? না, দেখুন, প্রত্যেকটা দেশের সাথে আমরা সম্পর্ক করতে স্বাধীন। ভারতের সাথে পাকিস্তানের সম্পর্ক খারাপ বলে আমরা পাকিস্তানের সাথে সুসম্পর্ক করতে পারবো না, এটা তো এক ধরনের গোয়ার্থবি। হ্যাঁ, ভারতের জন্য আমরা কোনো সামরিক থ্রেট যেন না হই, এটা ভারতকে আশ্বস্ত করতে হবে যে ভারতের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন করার ইচ্ছা আমাদের নেই, কিন্তু ভারত যেন আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন করার জন্য এরকম বিভিন্ন রকমের উস্কানি না দেয়, এটা তাদেরকে বোঝাতে হবে। আমরা পাকিস্তানের সাথে করতে পারি, চীনের সাথে করতে পারি আমরা, এবং আমরা যদি পাকিস্তান এবং চীনের সাথে সুসম্পর্ক না করি তাহলে তো ব্যালেন্স থাকবে না। তাহলে তো ভারত ভাববে যে এই দেশ তো আমার অধীনস্থ, একে যা বলবো তাই শুনতে হবে। কিন্তু যখন আমার দাড়ি পাল্লার উভয় দিক সমান রাখতে হবে, তাহলে আমার সকলের সাথেই সুসম্পর্ক রাখতে হবে। এবং এই বিষয়গুলো আরো স্পষ্ট করে বলা উচিত যে কৌশলগত কারণে আমাদের ভারত এবং চীন এবং পাকিস্তানের সাথে আমাদের সুসম্পর্ক রাখা উচিত, তাহলেই ভারত হয়তো আমাদের সাথে সুপ্রতিবেশী সুলভ আচরণ করবে। না, আমি একটু ফারুক সাহেব, আমি আপনাকে তারিক সাহেব একটা প্রশ্ন করতে চাই যে আপনি যদি পাকিস্তানের সঙ্গে এবং চীনের সঙ্গে সুসম্পর্ক রাখেন, তাহলে ভারতের সঙ্গে পাল্লাটা সমান হয় কিভাবে? না, সমান হবে তখন যে, দেখুন, যখন আমরা পাকিস্তানের সাথে আমরা সম্পর্ক আমাদের একেবারে বন্ধ করে দিয়েছিলাম বলে চলে, চীনের সাথেও আমরা সম্পর্ক অনেকটা দূরে সরে এসেছিলাম, তখন ভারতের আর উদ্বেগের কোনো জায়গা নেই। ভারত আমাদেরকে নিয়ে আর টেনশনও করে না, অতএব শোষণ করার জন্য যথেষ্ট। আর যখন সে বুঝবে যে যদি ভারত আমাদের দিকে কালো হাত বাড়ায় তাহলে আমরাও বিষয়টাকে একেবারে ছেড়ে কথা বলবো না, তাহলে ভারত আমাদের সাথে সুপ্রতিবেশী সুলভ আচরণ করবে এবং আমরাও তাদের সাথে সুপ্রতিবেশী সুলভ আচরণ করতে চাই। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি এর আগে আমাদের ট্রাইব্যুনাল সম্পর্কে যে প্রশ্নটি করেছেন, শেখ হাসিনার সময়ে যে তরিকায় এই ট্রাইব্যুনাল পরিচালিত হয়েছিল সেই তরিকার বাইরে কি কোনো কিছু হয়েছে? শেখ হাসিনার সময়ও তো এরকম মধ্যবর্তী সময়ে আইন পরিবর্তন হয়েছিল বলে আমার মনে পড়ে। এই বিষয়টা কি আপনি কিভাবে দেখেন? আমি জানি, আমি বলি আপনাকে, শুনেন, শেখ হাসিনার সময় 1 বছরে 4 বার আইন পরিবর্তনের কোনো ঝামেলা হয় নাই। আপনি যখন বললেন প্রশ্ন, আমি একটু ডিটেল আপনাকে বলি। আমি ধরে নিচ্ছি শেখ হাসিনার সময়, ধরে নিচ্ছি না, আসলেও শেখ হাসিনার সময় ট্রাইব্যুনালে যেভাবে বিচার হয়েছে, এই বিচারটাকে আমি মানে আন্তর্জাতিক মান কি কোনো মানেরই মনে করি না। আমি মনে করি এখানে অনেক ঝামেলা ছিল, অনেকগুলি বিচার তারা অন্যায় করেছে আমি মনে করি। ওইটা কি করে একটা অন্যায়কে কি জাস্টিফাই করার জন্য আরেকটা অন্যায় যে আমাকে প্রমাণ করতে হবে? তাহলে আমি তো শেখ হাসিনার আমলে নাই, আমি তো একটা গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম করতে যাচ্ছি, আমি তো শেখ হাসিনাকে তাড়িয়েছি, তো তার উদাহরণ কেন আমি টানবো? না, এটা একটা বেসিক কথা। আমি আরেকটা কথা বলি, শুনেন, আমি আরেকটা কথা বলি, শুনেন তারিক সাহেব, আমি বলি একটা কথা। এটা নিয়ে আপনি কোনো আইনজীবীর সঙ্গে আলাপ করেন। সেই প্রশ্নটা হলো, এই প্রশ্নটা এখন পর্যন্ত কেউ করছে কিনা আমি জানি না। আমি বলি একটা জিনিস, এই যে 4টা আইন আপনারা করছেন, 4টা নতুন সংশোধন করছেন, আইনের চেঞ্জ করছেন, এই চেঞ্জগুলো আপনি কিভাবে করছেন? প্রেসিডেন্টের অধ্যাদেশের মাধ্যমে করছেন, ক্যাবিনেটে পাস করছেন, প্রেসিডেন্ট সিগনেচার করছে, অধ্যাদেশ হয়ে গেছে 4 বার কিন্তু। আচ্ছা, এই অধ্যাদেশগুলি কেন করেছেন? এই মামলার বিচারের সুবিধার জন্য করেছেন। অধ্যাদেশগুলোর ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ হলো আগামীতে যে সংসদটা আসবে সেই সংসদে এটাকে রেটিফাই করতে হবে। যদি রেটিফাই না করে ওই সংসদ, যদি না করে, তাহলে অধ্যাদেশগুলি কি হবে? নাল এন্ড ভয়েড হয়ে যাবে, এইগুলি কোনো মূল্য আর থাকবে না।
জি আমার আমার আমি শেষ করে হ্যাঁ, একদম শেষের দিকে চলে এসেছি না আপনি দ্রুত আমি শেষ এই করেন। জিনিসটা আমি যেহেতু আরেকটা বিষয় জানবো ব্যাক করে জি, আমি শেষ করি জি, আগে জি, জি। আপনি শেষ করে দেন এইটা না, আরেকটা যদি নাল এন্ড ভয়েড হয়ে যায় যে জিনিসটার কোনো ভিত্তি নাই হয়ে গেল জি। এইটা দিয়ে তো আপনি একটা বিচার করে ফেলেন। যদি 1 মাস সময় আরো পান যে 1 মাসের মধ্যে তোমার কাছে শেখ হাসিনা আসলো না 1.5 মাস পরে আসলো তখন কিন্তু তারা আপিলের কোনো সুযোগ থাকলো না, ওকে ফাইন, তখন তারা আপনি ঝুলাই দিলেন, মরে গেল। পরে দেখা গেল যে পার্লামেন্ট এটাকে রেটিফাই করলো না, তখন তো যে আইনে তার বিচারটা তারা ফাঁসিতে দিলেন ওই আইনটা তো নাই, তাহলে এই কাজটা কি তাহলে জাস্টিস হলো? আমরা আমরা চেষ্টা এই জন্যই করব বলেছিলাম চেষ্টা করব এখানে একজন- পলিটিক্যাল গভর্নমেন্টের কাছে দেন। হ্যাঁ আইনজীবী এনে আরো বিস্তারিত ডিটেল ভাবে জানা। আমি শুধুমাত্র একটা প্রশ্ন একটু ছোট করে একটু জানতে চাই, সেটা হচ্ছে আমরা বলছি যে আমরা ভারতের সাথে সুসম্পর্ক চাই এবং আমরা চীন পাকিস্তানের সাথেও রাখতে চাই। এই ফর্মুলাটা আসলে কি হবে, মানে কিভাবে সেটা সম্ভব? আমি 1 মিনিট আপনার কাছে শুনবো। জি। সম্পর্ক সবার সঙ্গে রাখতে হবে। শেখ হাসিনা যেমন ভারতকে সব দিয়ে দিছিল, জি। এই দিয়ে দেওয়ার যে মানসিকতা এটা ত্যাগ করলেই হবে। আপনি ভারত আপনার প্রতিবেশী, সম্পর্ক রাখবেন না, আপনি খুব ভালো সম্পর্ক রাখবেন, কিন্তু সর্বস্ব দিয়ে না। শেখ হাসিনার মতো যে আমি যা চেয়েছিল তার চেয়েও বেশি দিয়েছি, এটা হলো ভৃত্যসুলভ একটা মনোভাব। ভৃত্য হওয়া যাবে না, সে আমার প্রতিবেশী থাকবে, তার মতো সে আছে, আমার মতো আমি আছি। সে বড় প্রতিবেশী থাকুক, বড় প্রতিবেশী, আর তা আমার কি, আমি আমারটা নিয়ে থাকবো। কিন্তু ওকে ম্যানেজ করার জন্য আমি চীনের লোকে খাতির করবো, পাকিস্তানের লোকে খাতির করবো, কইরা চীন আর পাকিস্তান আমার হয়ে ভারতকে চাপ দিব, এটা হয় না রে ভাই আজকালকে দিনে। মানে মূল কথা মেরুদণ্ড সোজা রাখতে হবে। ফজলে হুদা বাবুল, প্রথমত যেহেতু বিএনপি একটা বড় দল এবং নির্বাচনে প্রত্যাশা আছে তাদের, সাধারণ মানুষের অনেকেও আছে যারা আসলে বিএনপিকে নির্বাচিত সরকার হিসেবে দেখতে চাইবেন। এখন সেই জায়গা থেকে বিএনপিরও একটা দায় আছে মেরুদণ্ড সোজা রেখে যেই জিওপলিটিক্যাল অবস্থানের কথা বললেন জনাব মাসুদ কামাল, সেই জায়গাটা ধরে রাখার কোনো আশাবাদ, কোনো ধারণা, কোনো রকমের পরিকল্পনা কি আছে সেক্ষেত্রে? ধন্যবাদ। দেখেন, আমি এর আগের সময়ে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতি নিয়ে বললাম। ম্যাডাম খালেদা জিয়ার সময়ের একটা ঘটনা বলি, সেটা হচ্ছে যে আমাদের, আপনি জানেন যে পাট আমাদের খুব ভালো দাম পেত এক সময় চাষিরা, এবং গত 15-17 বছরে পাটের অবস্থা খুব খারাপ। ম্যাডাম খালেদা জিয়ার সময় 2001 থেকে 6 পর্যন্ত এই সময়টাতে, এটা সম্ভবত 3-এর দিকে আমাদের পাটের অ্যান্টি ডাম্পিং ডিউটি দিল, মানে যেটা নর্মাল ডিউটি, ট্রাম্প যেরকম অতিরিক্ত ডিউটি আর কি বসালো সোজা বাংলা হিসেবে। তখন এটা নিয়ে অনেক দেন দরবার হলো, এবং শেষে ভারত যখন রাজি হলেন না, তখন ম্যাডাম খালেদা জিয়া নিজে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে ব্যাপার টেনে কথা বলেছেন। তারপরও শুরু হয়নি, কিন্তু উনি WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে যে এটা নিয়ে কেস করেছেন এবং জয়ী হয়ে এসেছে। তো ওই সময় কিন্তু আমাদের পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো ছিল, কিন্তু ভারতের সাথেও ছিল, কারণ তার কিছুদিন পরেই কিন্তু বেগম খালেদা জিয়া ভারত ট্রাভেল করেন এবং সেখানে তাকে লাল গালিচা সংবর্ধনা প্রাইম মিনিস্টার তাকে অ্যাকসেপ্ট করেন, রিসিভ করেন। এই জিনিসগুলো ছিল। কাজে বিএনপি একটা অভিজ্ঞ দল, রাজনৈতিক দল, এবং বিএনপির সরকার চালানোর মতো অভিজ্ঞতা আছে, এবং বিএনপি পররাষ্ট্রনীতি সবসময় দেখিয়েছে যে কিভাবে বাংলাদেশের স্বার্থ রক্ষা করে অন্য দেশের সাথে সম্পর্ক বজায় রাখা যায়। এটা আমাদের ইতিহাস আছে। আর এই নতুন প্রজন্মের বিএনপি, বিশেষ করে আমাদের জনাব তারেক রহমান, উনি আরো স্পেসিফিক, কারণ উনি বলেন সবার আগে বাংলাদেশ, এবং এইটা হচ্ছে আমাদের আগামীর পররাষ্ট্রনীতির মূল ভিত্তি। অনেক ধন্যবাদ। সবার আগে বাংলাদেশ, এই পররাষ্ট্রনীতির যে মূল ভিত্তি, সেই মূল ভিত্তিটা আসলে নতুন যারা আসলে এই রাজনৈতিক মুভমেন্টের মধ্যে আছেন তারা আসলে সেটাই প্রত্যাশা করেন। জনাব মাসুদ কামাল, আপনি আসলে কিছু জানতে চাইবেন কিনা ফজলে হুদা বাবুলের কাছে? নতুন বাংলাদেশ মূল ভিত্তি। না ঠিক আছে, আমার নতুন কিছু জানার কিছু নাই। উনি যেটা বলেছেন এটা তো ওনাদের পলিটিক্স, জি। ওনারা সে আমরা যেটা চাইবো, মানে বিএনপি যদি আগামীতে ক্ষমতায় আসে, আমাদের প্রত্যাশা হলো কি জানেন, যে দলই ক্ষমতায় আসুক, বিএনপি আসুক, জামাত আসুক, ইসলামী আন্দোলন আছে, যদি ওনারাও ক্ষমতায় আসেন, আমরা তো রাজনীতি করি না, আমরা সাধারণ মানুষ। আমরা কি চাই? আমরা চাই যারা ক্ষমতায় আসবেন তারা যেন দেশটাকে শান্তির মধ্যে রাখেন রে ভাই, আমাদের ডিস্টার্ব করেন না। আমরা কিন্তু পলিটিক্যাল পার্টির কাছে কিছু চাই না। আমরা বলি না যে পলিটিক্যাল পার্টিগুলো আমার পকেটে না টাকা দিয়ে দিবে, এটা আমি চাই না। কিন্তু আমি চাই যে পলিটিক্যাল পার্টিগুলো তারা যত কাজ করবে, আমরা আমাদের মতো কাজ করবো, আমাদের বাজারটা আমরাই করব। কিন্তু আমরা এবার ডিস্টার্ব করেন না আপনারা। আমরা সাধারণ মানুষ বলি আপনাদেরকে ডিস্টার্ব করেন না।
আপনারা দেশ চালান, আমরা আমাদেরকে চালাইতে পারবো, কিন্তু ডিস্টার্ব করেন না। এখন কোশ্চেনটা হলো কি, যে আমরা কিন্তু মানে ভয়ের মধ্যে থাকি। আওয়ামী লীগ যেভাবে দেশ চালাইতো, আমাদের কিন্তু আতঙ্ক কাজ করে যে তারা দেশের সম্পদ বাইরে পাচার করে দেয়। ভাই, এটা পৃথিবীর কেউ হয় নাকি যে আপনি একটা ঘরের মধ্যে থাকেন, আপনি ঘরের থেকে টিভিটা, রেডিওটা অথবা সোনা অলংকারটা বাইরে নিয়ে যাচ্ছেন? এটা কেমন কথা? আবার আপনি ঘুমাইতে আসেন, এটা কেমন কথা রে ভাই? তো এইটা আমরা চাই না। আরেকটা জিনিস কি চাই না, আমরা আত্মসম্মান নিয়ে বাঁচতে চাই ভাই। আমরা চাই যে আমাদের প্রতিবেশী দেশ আমাদেরকে যেন তুচ্ছতাচ্ছিল্য না করে। আমরা যেন, যেমন দেখেন নেপাল তো ভারতের, নেপালে ভাই ভারতের টাকাও চলে, কিন্তু নেপালও কিন্তু ভারতের সঙ্গে সম্পর্ক আমাদের চেয়ে অনেক স্ট্রং ছিল, তাই না? তো আমরা যে আত্মসম্মান নিয়ে বাঁচতে চাই। এই দুইটা কাজ আপনারা যারা ক্ষমতায় আসবেন তারাও যদি আমাদের এই জনগণের এই চাহিদাটার কথা মনে রাখতে পারেন, আমরা মহা খুশি। আরেকটা খালি ছোট্ট অনুরোধ পলিটিক্যাল পার্টিগুলির কাছে, ভাই দেশটাকে ভাগ করেন না আপনারা। বিভক্ত জাতি কখনো অগ্রসর হতে পারে না। শেখ হাসিনা কি করছিল জানেন? এই মুক্তিযুদ্ধের চেতনার নামে দেশটাকে দ্বিধা বিভক্ত করে ফেলেছিল। জামাতকে, বিএনপিকে ধাক্কাইতে ধাক্কাইতে কোরায় নিয়ে গেছিল, যে এরা, এমনকি জিয়ার রহমানের মধ্যে বলতেছে যে লোকটা বীরত্তম রে ভাই, একটা সেক্টর কমান্ডার, একটা জেট ফোর্সের অধিনায়ক, ওই সে নাকি আইএসআই এজেন্ট। এগুলো তো আমাদের শুনতে হয়েছে না? মাসুদ ভাই, আমি আমরা এরকম কমপ্লিমেন্ট করি আপনাকে জি, please। একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের আসলে সকল পার্টি মিলে একটা দেশীয় এবং জাতীয় ইস্যুগুলোতে আমাদের ঐকমত্য দরকার, Right, এবং সেটা right। ট্রুথ এন্ড রিকনসিলিয়েশনের মাধ্যমে হতে পারে। আমরা এটাই চাই। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বিশেষ করে যে ভাই, আমার কথা হলো কি, নীতিগুলোতে আমরা সকল দল এক হব। আপনারা তো সবাইকে ফাঁসিতে চড়াইতে পারবেন না, আপনারা তো সবাইকে বঙ্গোপসাগরে ফেলাই দিতে পারবেন না। যে লোকটা সারা জীবন নৌকা মার্কা ভোট দিয়ে আসছে, সে তো আর কর্পূরের মতো হাওয়া হয়ে যাব না। একদম। সেও তো আমার আত্মীয়। আমার আত্মীয়ের মধ্যে জামাত করে এমন লোক আছে, বিএনপি করে এমন লোক আছে, আওয়ামী লীগ করে এমন লোক আছে, আবার তবলিগ করে এমন লোক আছে। একদম। আমরা আসলে আলাপটা শেষ সবাইকে করি নিয়ে চলতে হবে। যে আমাদের আসলে সাধারণ মানুষের তিনটাই চাওয়া, যেটা যারা মাসুদ কামাল বললেন। প্রথমত আমরা নিরাপত্তা চাই, আমরা আত্মসম্মান বোধ নিয়ে বাঁচতে চাই, এবং দিন শেষে দেশটা যেন ভাগ না হয়, অর্থাৎ দর্শনগত অন্তত ভাগ না হোক। অনেক ধন্যবাদ আপনি তিনজনকে আমাকে সময়টা দিয়েছেন। ধন্যবাদ ফজলে হুদা বাবুল, মাহফুজুর রহমান এবং শাহেদ থেকে তারিক, আপনাদের তিনজনকে আমাকে সময়টা দেওয়ার জন্য। এ পর্যায়ে আমাদের সঙ্গে ঠিক এই মুহূর্তে যুক্ত হয়েছেন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, শিক্ষাবিদ। এবং বলে রাখি, যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত বাতিল করে ঢাকা মহানগরের সরকারি যে 7 কলেজ, সেই 7 কলেজের সমন্বয়ে নতুন একটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, এবং সেই বিশ্ববিদ্যালয়ের নাম হবে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। আমার সঙ্গে শুরু থেকে আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। আমি আলাপে যেতে চাই, এবং জনাব মাসুদ কামাল, নিশ্চয়ই আপনি প্রশ্নও করবেন। আমি অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমানের কাছে যাই শুরুতে। জনাব মাহবুবুর রহমান, প্রথমত এই দাবিটা শিক্ষার্থীরা করছিলেন, এবং এটা নিয়ে আমরা রাজপথে আন্দোলন হতে দেখেছি। তারা আশাবাদ পেয়ে ঘরে ফিরে গিয়েছে, আবারও আন্দোলনে নেমেছে। একটা বারবার বৃত্তের চক্রের মধ্যে ছিল, এবং শেষ পর্যন্ত একটা সিদ্ধান্ত এলো। কিছু শঙ্কার কথা অনেকে বলছেন। প্রথমত, এই যে 7টা কলেজের শিক্ষক যারা আছেন, তাদের পদ কতটা সংরক্ষিত হবে। দ্বিতীয় সংখ্যাটা ছিল যে সার্টিফিকেটটা পাবে, সেই সার্টিফিকেটটার উচ্চশিক্ষার জন্য কতটা ভ্যালু ক্রিয়েট করবে। এবং 3 নম্বর যে বিষয়টা ছিল, সেটা হচ্ছে যেই জায়গা, যেই স্থাপনাগুলো আছে, সেই স্থাপনাগুলো আসলে প্রশাসনিক বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কিভাবে সমন্বয় করা হবে। আপনার জায়গা থেকে কিভাবে দেখছেন আসলে সিদ্ধান্তটা? অনেকগুলো প্রশ্ন, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং একাত্তর টেলিভিশনকে ধন্যবাদ। আসলে আমরা তো সবসময় একটা জিনিস মনে করেছি যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করাটাই আমাদের কাছে আসলে ইম্পর্টেন্ট। আমরা দেখেছি গত 15 বছর অনেক বিশ্ববিদ্যালয় বিভিন্ন জেলা লেভেলেও প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে আমরা ঠিক লম্বা সময় ধরে বাংলাদেশের 6-7টা বিশ্ববিদ্যালয়ের কথা শুনেছি। এখন ইতিমধ্যে কিন্তু দেশে অসংখ্য বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। জনসংখ্যা যেমনি বেড়েছে, তেমনি কিন্তু বিশ্ববিদ্যালয়ের সংখ্যাও বেড়েছে। এখন যেটা বাড়েনি সেটা হলো বিশ্ববিদ্যালয়গুলোর মান উন্নত হয়নি। অনেক ইউনিভার্সিটি তৈরি হয়েছে, কিন্তু সেই ইউনিভার্সিটিগুলো আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এমন পর্যায়ে নিয়ে যেতে পারিনি। সারা বিশ্বব্যাপী যে প্রতিদ্বন্দ্বিতা করা, এত দূরে না গেলেও দক্ষিণ এশিয়া ব্যাপী যে প্রতিদ্বন্দ্বিতা, সেই জায়গায় কিন্তু আমরা অধিকাংশ ইউনিভার্সিটিগুলোকে তৈরি করতে পারিনি। তো সরকার যেভাবে বিশ্ববিদ্যালয় তৈরি করে, পৃথিবীতে যেভাবে বিশ্ববিদ্যালয় তৈরি হয়, এমনকি ঢাকা ইউনিভার্সিটি তৈরি করার ক্ষেত্রেও যে প্রসেস অনুসরণ করা হয়েছে, যে লম্বা প্রসেস, সেগুলো কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় তৈরির ক্ষেত্রে করা হয় না। সে কারণে দেখা যায় যে বিশ্ববিদ্যালয় তৈরি হয়, কিন্তু বিশ্ববিদ্যালয়ে আপনি যে লাস্ট প্রশ্নটা করলেন যে মান
এবং তার ভ্যালু ক্রিয়েট করার ব্যাপারটা, জি। সেটা কিন্তু হচ্ছে না বললেই চলে। তো দুই একটা বিশ্ববিদ্যালয় বাদ দিলে কিন্তু ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয় কি সেভাবে কোনো ইমপ্রিন্ট রাখতে পারছে না। তো এর প্রধান কারণ কিন্তু এটা বিশ্ববিদ্যালয় তৈরি হওয়ার পরেই শিক্ষার্থী শিক্ষকদের মানের ব্যাপারে আমরা কথা বলি, কিন্তু বিশ্ববিদ্যালয় তৈরি হওয়ার সময়ে যে পরিকল্পনা, সেই পরিকল্পনাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা বিশ্ববিদ্যালয় কি কন্ট্রিবিউট করবে ভবিষ্যতে, কিভাবে কন্ট্রিবিউট করবে, কিভাবে শিক্ষার্থীদেরকে মানে দেশে এবং বিদেশে বা আঞ্চলিক পর্যায়ে তাকে প্রতিদ্বন্দ্বী করে তুলবে, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আজকে আরো যে কয়েকটা প্রশ্ন আপনি নিয়ে এসেছেন যে ব্যবস্থাপনার ব্যাপারগুলো, শিক্ষকদের পদ কিভাবে সংরক্ষিত হবে সেটা নিয়ে। এখন তো এই আন্দোলনটাই চলছে, যে যারা আন্দোলন করছেন সেটা তারা তো এই কথাই বলছেন যে বিসিএস এ তারা যে টার্মস এন্ড কন্ডিশনে নিয়োগ লাভ করেছেন, সেখানে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে যে টার্মস এন্ড কন্ডিশন থাকবে সেখানে তারা কিভাবে কাজ করবেন বা তাদেরকে ক্লাস কিভাবে নেবেন, ভর্তি পরীক্ষা কিভাবে অংশগ্রহণ করবেন, এই ব্যাপারে কিন্তু মডালিটিস ক্লিয়ার না। প্রশাসক কিন্তু এই ব্যাপারগুলোতে আমরা ক্লিয়ার কোনো ধারণা পাইনি। তো এখন এটা একটা বড় প্রশ্ন। আর ইমিডিয়েট প্রশ্ন এটা যে সামনে যে ভর্তি পরীক্ষার ডেট ঘোষণা করা হলো এবং তাদেরকে যে ক্লাস নেওয়ার ঘোষণা করা হলো, এই এই দুইটা কাজ কারা করবে, কিভাবে করবে, কোন প্রক্রিয়া করবে? এটা কি 7 কলেজের শিক্ষকরাই করবেন? তারা তো সরকারি কর্মকর্তা হিসেবে নিয়োগ লাভ করেছেন, তারা তো সরকারের কর্মকর্তা হিসেবে নিয়োগ লাভ করেছেন, তারা তো কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ লাভ করেননি। তো তারা কিভাবে কাজটা করবেন? সরকারি অর্ডারে করবেন, কিন্তু তার নিয়োগ তো এইভাবে আপনি তো একজনের নিয়োগ দিয়েছেন এক প্রক্রিয়ায়, আবার তাকে অন্য কাজে ব্যবহার করতে গেলে তো একটা অর্ডারেই তাকে তার পরিবর্তন করতে পারবেন না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সরকারি কলেজের শিক্ষকের শিক্ষকের মানই কিন্তু আবার আলাদা, মানে দুই রকম রাষ্ট্রীয় ভ্যালু। তো এই সকল কারণে কিন্তু আপনি এখন তাদের সুযোগ সুবিধাগুলো আত্মীকরণ করবেন কিনা, যেভাবে আমরা বেসরকারি কলেজগুলোকে সরকারি কলেজ করলে আত্মীকরণ করেছি, অথবা জগন্নাথ বিশ্ববিদ্যালয় হওয়ার সময় যে প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে তাতেও লম্বা সময় লেগেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় করার ক্ষেত্রে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরে কিন্তু আর অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো করার ক্ষেত্রে আমরা খুব বেশি সময় নিইনি, মানে খুব দ্রুততার সাথে বিশ্ববিদ্যালয়গুলো করেছি। এই যে পয়েন্টটা বললেন মানের কথা, আমি এটা একটু জনাব মাসুদ কামাল আপনার কাছে আসতে চাই। মানে একটা সময় ছিল যখন আমরা স্টুডেন্ট লাইফে খুবই প্রাউড ফিল করে বলতাম যে আমরা প্রাচ্যের অক্সফোর্ডে পড়ি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে ইউএস গ্লোবাল ইউনিভার্সিটি ইন্ডেক্সে 100, 200, 300-এর মধ্যেও আমাদের ইউনিভার্সিটি আছে। মানে এই যে ক্রোনোলজি, সেখানে আমরা আসলে কেবল সব কটা 7টা কলেজ এক করে একটা বিশ্ববিদ্যালয় বানাচ্ছি, কিন্তু মানের তো বেহাল দশা। কোনটা সহজ ছিল আসলে? শুনেন, যেটা করছিল একটা জিনিস, যে একটা জাতীয় বিশ্ববিদ্যালয় ছিল, সমস্তগুলি কলেজ ওই জাতীয় বিশ্ববিদ্যালয়ে তারাই প্রশাসনিকভাবে তার সার্টিফিকেট সব কিছু নিয়ন্ত্রণ করতো। তাহলে যদি জাতীয় বিশ্ববিদ্যালয় কোথায়, পুরো জাতির জন্য একটা বিশ্ববিদ্যালয়, ওইটাই তো চাইছিল পুরো দেশে যতগুলি আছে। এখন ঢাকা কি তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাইরে? এটা এটা এগুলোর জন্য আলাদা একটা করতে হবে। আমি জানি না, অনেক হয়তো মাইন্ড করবেন, কিন্তু এদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় করতে হবে কি? সেটা কি তাহলে একাডেমিক বিশ্ববিদ্যালয় হবে নাকি জাস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বিশ্ববিদ্যালয় হবে? এটা কিন্তু একটা বেসিক কোশ্চেন। যদি অ্যাডমিনিস্ট্রেটিভ বিশ্ববিদ্যালয় হয় তাহলে তার কাজটা কি? খালি সার্টিফিকেট দেওয়া না কি? এই জিনিসটা আপনি আমাকে বুঝান ভাই। তাহলে কেন রেজিস্টার ভবন তৈরি করে? এখন আমার কথা হলো কি যে এই আমার ঢাকা শহরের জন্য আলাদা একটা বিশ্ববিদ্যালয় করতে হবে কেন? এটা কি ওই ঢাকার বাইরে যেগুলো আছে ওগুলো কোনো গুরুত্ব নাই? তো বিষয়গুলো এরকম, যদি সারা দেশ একটা জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডারে চলতে পারে, তাহলে এই 7টা কলেজ চলতে পারবে না কেন? এই 7 জনের কি এমন সমস্যা হবে? এর মধ্যে আবার আমি দেখলাম নামগুলি, আমাদের ঢাকারও সব কলেজ নাই কিন্তু। যেমন ধরেন আপনার হোম ইকোনমিক্স কলেজ নাই। আচ্ছা, আমি যদি একটু বলি, কলেজগুলো কি কি? ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমির কলেজ, সরকারি মিরপুর সরকারি বাংলা কলেজ, বদরুন্নেসা মহিলা কলেজ, শহীদ সৈয়দী কলেজ এবং কবি নজরুল। তাহলে আপনার হোম ইকোনমিক্স নাই কেন? ওটা তো ইডেনের পাশে একদম, ওটাও তো সরকারি কলেজ, নাই কেন বলেন আপনি? তো এইগুলি কোনো লজিক না। মানে যারা বেশি মারামারি করতে পারে, যারা মিছিল করতে পারে, মিটিং করতে, তাদের দাবি অগ্রগণ্য। তো আমি না, এটা আসলে লজিক্যালি বুঝি না। এটা হয়ে যে সমস্যাটা পাকাইছে, আসলে আমার মনে আছে স্পষ্ট, এই সমস্যাটা পাকাইছে হলো শেখ হাসিনা। এটা উনার প্ল্যান ছিল যে এই 7টাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে রাখবো না। উনি যেটা কেন প্ল্যান করছেন, কি কারণে করছেন, এটা কেউ জানে না। এবং তখন কারো কিছু এটা জিজ্ঞাসা করার ক্ষমতা ছিল না, সাহস ছিল না। ওনার মনে হয়েছে করা দরকার, হয়ে গেছে। তখন তো দেশে এভাবেই চলতো, ওনার মনে হইলে হয়ে যেত, তো ওইভাবে হয়ে গেছে। তো এইগুলি ভাই শুনেন, প্রত্যেকটা কাজ, বড় কাজ কিন্তু কখনো কমন সেন্স দেওয়া হয় না। এটা তো একটা বড় কাজ। আপনি বলেন, আপনি এখন কি হচ্ছে? এখন এই যে হচ্ছে না, জাতীয় বিশ্ববিদ্যালয় তারা যাচ্ছে না, তো এদের সার্টিফিকেটগুলি কে দিচ্ছে? এখন কে দিবে?
আটকে গেছে অনেকগুলি, কিন্তু অনেক সার্টিফিকেট কিন্তু আটকে গেছে একদম। তাহলে এগুলি কিভাবে কে করবে? এটা তো আজকে এই সমস্যা আজকের থেকে না, অনেকদিন ধরে শুনতেছি এই রাস্তাঘাট বন্ধ করে, অমুক করে, তমুক করে। যাক, এখন পর্যন্ত আসলে খসড়া অধ্যাদেশটি অনেকের প্রায় 5,000-এরও বেশি মতামত নিয়ে তৈরি করা হয়েছে। এখনো মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়া বাকি রয়েছে অনেকগুলো, দেখা যাক। এবং অনেক ধন্যবাদ অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, আপনি বেশ কয়েকটা পয়েন্ট আসলে উল্লেখ করেছেন এবং সেগুলো হয়তো এই অধ্যাদেশ চূড়ান্ত হওয়ার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখবে। অনেক ধন্যবাদ। আমাকে কথা বলবো, জি কথা জি বলতে খুব পারি? সংক্ষেপে। জি জি। সেটা হলো যে আপনি যে অধ্যাদেশের কথাটা বললেন, অধ্যাদেশ তো জারি হয়নি, শুধুমাত্র বলা হচ্ছে যে নীতিগত সরকার সিদ্ধান্ত নিয়েছে। এটা কিন্তু এমনটা না যে এখনো কোনো আপনার মডালিটিস আসে নাই, কোনো টার্মস এন্ড কন্ডিশন কিন্তু আসেনি। এবং বিশ্ববিদ্যালয়টা যে প্রতিষ্ঠিত হবে, এটা কখন হবে, কিভাবে হবে, সেই বিষয়ে কিন্তু আলোচনা আসেনি। তো এটা এতটা মানে ইমেচিউর অবস্থায় আছে। এখন যে সিদ্ধান্তটা নিয়ে আমরা আলোচনা করছি, এটা খুব প্রাইমারি স্টেজের সিদ্ধান্ত। কিন্তু মানে বিশ্ববিদ্যালয়ে আপনি ক্লাস শুরু করছেন, আপনি ভর্তি পরীক্ষা নিচ্ছেন, কিন্তু বিশ্ববিদ্যালয় তৈরি করার সিদ্ধান্ত হওয়ার আগেই কিন্তু বিশ্ববিদ্যালয় হচ্ছে না, এখন হয়নি, কিন্তু আপনি কিন্তু ক্লাস শুরু করছেন, পরীক্ষা নিচ্ছেন। তো এইটা একদম। আরো বেশি কমপ্লেক্সিটি তৈরি করবে। যেভাবে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকদেরকে আপনি কোন টার্মস এন্ড কন্ডিশনে তাকে দিয়ে 7 কলেজের কাজগুলো আমরা করালাম, সেটা কিন্তু যেমন ক্লিয়ার না। আবার এখন আপনি কাকে দিয়ে এই কাজগুলো করাবেন, কিভাবে করাবেন, শিক্ষার্থীদের কি পরিচয় তুলে ধরবেন। এবং এটা এই বিশ্ববিদ্যালয়টা যদি আজকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাজ করে এবং যখন অনুমোদন হতে থাকে, তখন যদি আবার অন্য নামে তৈরি হয়, তখন আবার নতুন কমপ্লেক্সিটি, মানে এইভাবে হ্যাঁ, এবং আপনার মতো অনেক শিক্ষাবিদরা আসলে এরকম বেশ কিছু পয়েন্ট উল্লেখ করেছেন এবং সেগুলো নিয়েই হয়তো বলা হচ্ছে যে অধ্যাদেশ চূড়ান্তকরণ সহ সামগ্রিক প্রক্রিয়া সম্পন্নকরণ কিছুটা সময় সাপেক্ষ। অনেক ধন্যবাদ আমাকে সময়টা দেওয়ার জন্য। যেই বিষয়টা নিয়ে এখন কথা বলতে চাই দর্শক, সেটা হচ্ছে গেল 10 মাসে 200 খুনের ঘটনা ঘটেছে। কিছু কিছু খুনের ঘটনা এতটা চাঞ্চল্যকর যে আমাদের স্থম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকতে হয়। আমরা মিডফোর্ডে একটা হত্যাকাণ্ড হতে দেখেছি পাথর দিয়ে, এবং একই সঙ্গে লোয়ার কোর্টে হাজিরা দিতে এসে তামিম গুলিবিদ্ধ হয়েছিলেন। এবং আমরা সবশেষ আজকে যেটা নিয়ে আলোচনা করছি, যুবদল নেতা কিবরিয়াকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। নানামুখী বাস্তবতা নিয়ে আসলে রিপোর্ট হচ্ছে, প্রতিবেদন হচ্ছে যে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি অব্যাহত। আমাদের সঙ্গে আলাপ করতে এই মুহূর্তে যুক্ত হয়েছেন সাবেক ডিআইজি বাংলাদেশ পুলিশের খান সাইদ হাসান। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন এবং শুরু থেকে আমাদের সঙ্গে তো সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল আছেনই। আমি যেটা মাসুদ কামাল, আপনি আলোচনায় যুক্ত হতে পারেন। খান সাইদ হাসান, একটু বলবেন মানে আপনার কাছে আপনার অভিজ্ঞতা থেকে বেশ কিছু বাস্তবতা আপনি এর আগেও বিভিন্ন আয়োজনে আমার সঙ্গে আপনি তুলে ধরেছিলেন এবং সেগুলো সত্যিকার অর্থে খুবই যৌক্তিক মনে হয়েছিল। কিন্তু এখন যে পরিস্থিতি, যখন আমাদেরকে বলা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী ঘুরে দাঁড়াচ্ছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে, এটা যখন আমরা শুনছি, আমরা ফেসবুক স্ক্রল করে দেখতে পাচ্ছি নতুন একটা ঘটনা ঘটে গেছে। এই পরিস্থিতির আসলে কারণটা কি? কোথায় গিয়ে আসলে মনে হচ্ছে গলদ রয়ে গেছে? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে 71 টিভির দর্শক শ্রোতাদের। হ্যাঁ, এই রিসেন্টলি কয়েকটি ঘটনা ঘটেছে। আমি আবারও বলছি, আপনারা আদারওয়াইজ নেবেন না। সেটা হলো যে পরিসংখ্যান যেটা 200 খুন 20 কোটি মানুষের দেশে, যেখানে সবকিছুতেই অনিশ্চয়তা, জি, কোথাও কোনো কিছুতেই আমাদের নিশ্চয়তা নেই এবং কোথাও কোনো সিকিউর না, সেই দেশে 10 মাসে 200 খুন মানে প্রতি মাসে গড়ে 20টা করে খুন হয়েছে। তো এইটা স্ট্যাটিস্টিক্যালি কিন্তু খুব বেশি না, কিন্তু কথাটা হলো যে খুনের যে ধরনটা, যেটাকে আমরা মোডাস অপারেন্ডি বলি, এটা খুব অ্যালার্মিং। আমি যে যুবদল নেতা কিবরিয়া মার্ডারে আমি যে ইয়েটা দেখলাম, ওদের সিসি ফুটেজটা দেখছিলাম, সম্ভবত কোনো একটা মার্কেটে বা কোনো একটা ব্যাংকে বা কোনো একটা দোকানে উনি ঢুকেছেন, তারপরে একটা হেলমেট পরা একটা ছেলে লোক, দুজন আসলো, হেলমেট এবং গাউন পরাটা লোক এসে জাস্ট তাকে মানে সিনেমা স্টাইলে, তাকে সিনেমেটিক স্টাইলে তাকে গুলি করে চলে গেল। ইটস রিয়েলি ভেরি অ্যালার্মিং। আমি জানি না এটার কারণ বা উদ্ঘাটন এতক্ষণে পুলিশ করতে পেরেছে কিনা। একজনকে জনতাই ধরেছে, তার নাম হচ্ছে ভুঁইয়া জনি, তাকে ধরেছে, আর বাকি 5 জনের আসামি করে মামলা করেছেন তার ওয়াইফ। জি, আচ্ছা, তো এখন এইটা আমি ওইটা ফলো আপটা জানতাম না। যাই হোক, তো এখন এটা ডেফিনেটলি খুব অ্যালার্মিং। আমি যেটা বলেছি যে সবসময় যেটা বলি যে অপরাধ সংগঠিত হয়ে যাওয়া অপরাধ আর সংগঠনের যে আশঙ্কা, এই যেটাকে বলে ফিয়ার অফ ক্রাইমটা মানুষকে অনেক বেশি কাহিল করে ফেলে, মানে কমিশন অফ ক্রাইমের চাইতে। তো এটা ডেফিনেটলি আমি এর আগেও আপনাদের ডিফেন্ড করলেও এখন আমি মনে করি যে না, আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে অবনতি ঘটছে এবং আমাদের বর্তমান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা আমাদের কাঙ্ক্ষিত পর্যায়ে আমাদেরকে রাখতে পারছে না। অন্য সময় যখন পলিটিক্যাল গভর্নমেন্ট থাকে তখন তো পলিটিক্যাল গভর্নমেন্টের দোহাই দিয়ে অনেক সময় পুলিশরা এটা, আইন শৃঙ্খলা বাহিনী এটা দোহাই দিয়ে অনেকটা মানে বাঁচার চেষ্টা করে, কিন্তু এখন তো সেটা নাই, এখন তো কোনো ইন্টারফেয়ারেন্স নাই।
এবার এটা আমিও আপনার সাথে একমত, যেটা অ্যালার্মিং, এটা যদি খুব তাড়াতাড়ি রিকভারি না করা যায় তাহলে আমাদের জন্য আসলে খুব জি মানে খারাপ বার্তা বহন করে। একদম। জনাব মাসুদ কামাল, সবশেষ মন্তব্য নিয়েই আমি আলাপটা শেষ করবো আজকের। জি। না, আমি আসলে একটা কথা বলি, উনি যেটা বলেন না সেটা সম্পূর্ণ ঠিক। আসলে হয়তো ওইভাবে দেখলে, পরিসংখ্যানের দিকে দেখলে তেমন কিছু না, জি। কিন্তু একটা বাস্তবতা কি এটা হচ্ছে কেন, আসলে কারণটা বোঝার চেষ্টা করেন। কারণটা কিন্তু আসলে যেটা হচ্ছে এটা হলো রাজনৈতিক আধিপত্য এবং অর্থের দখলদারিত্ব যেটা আছে, চাঁদাবাজি, এটা নিয়ে কিন্তু সংকটটা আসলে যতগুলি খুন হয়েছে আপনি যোগাযোগ করে দেখেন, আলাপ করে দেখেন, মূল ঘটনা কিন্তু এখানে। এখন এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত নিয়ন্ত্রণ না করা যাবে ততক্ষণ পর্যন্ত এটা হতে থাকবে। এবং আমি মনে করি এটার একমাত্র সমাধান হলো একটা ইলেকটেড গভর্নমেন্ট আসা। কারণ এখন যে গভর্নমেন্ট আছে এদের কিন্তু কোনো জবাবদিহিতাও নাই, দায় দায়িত্বও নাই। ওনারা কিন্তু কোনো মতো দিন গুজরান করতেছেন, কিন্তু এখানে কিন্তু একটা জবাবদিহিতার ব্যাপার আছে, একটা দায় দায়িত্বের ব্যাপারে। ধরেন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, ধরুন যদি আজকে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট থাকতো, মিরপুরে যখন ঘটনা যখন ঘটলো, সঙ্গে সঙ্গে কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে মিরপুরে তার যে দলের লোক আছে তাদেরকে প্রেশার দিত, কারা করছিল দেখো, তোমাদের লোক অন্তর্দ্বন্দ্ব থাকে কেন, এগুলো দেখো, এগুলো কিন্তু করতো। কারণ মিরপুরে ধরা যাক আমি কথা ধরি বিএনপি অথবা ধরেন জামাত, এখন জামাতের মূল লোকটা কে, বিএনপির মূল লোকটা কে, এটা বিএনপি জানে না কিন্তু। কারণ এখনো যখন ইলেকশন তো হয় নাই, কে নমিনেশন পাবে তাও ক্লিয়ার না। কিন্তু এই যে একটা দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটা কিন্তু আসলে এর পেছনে কিন্তু ওই দখলদারিত্ব অথবা অর্থের একটা চাঁদাবাজি, এইগুলি কিন্তু কারণ। আমার যেটা ধারণা আর কি, যখন একটা রাজনৈতিক গভর্নমেন্ট আসবে তখন আমার মনে হয় এগুলো একটা সিস্টেমে চলে আসবে, এটা মনে করি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এবং খান সাইদ হাসান, আপনাকেও ধন্যবাদ আমাদেরকে সময়টা দেওয়ার জন্য। এবং দর্শক, নিশ্চয়ই আগামীকাল দেখা হবে।